আচ্ছা শোনো না চলো আমরা একটা বিয়ে করি, তারপরে একটা বাবু হবে, তারপরে তোমার একটা বাচ্চা থাকবে। চলো না করি। শোনো বর্ষা, আসলে এসব কথা বললো না, কারণ আমি তোমাকে আসলে কখনোই এসব চোখে দেখি নাই, নেভার এভার। হ্যাঁ প্লিজ, আমি তোমাকে বড় ভাই, তোমাকে আমি বড় চোখে দেখি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার নাম মাহমুদ সানি, মিউজিক ডিরেক্টর, সিঙ্গার। আচ্ছা, তা আমি আজকে যে টপিক নিয়ে একটু কথা বলবো, আমি আসলে কখনো লাইভে আসছি সবসময় আমার আইডি থেকে বা পেজ থেকে, যখনই আসছে আমি সবসময় গান ভিত্তিক কথা বলি। আজকে একটা অফ টপিকে কথা বলবো, সেটা হচ্ছে রিসেন্টলি না, বেশ কয়েকদিন ধরেই, গত বছর থেকে তার আগের বছর দিয়ে দেখতেছি একটা মেয়েকে নিয়ে খুব বেশি হাই করছে, আলোচনা হচ্ছে। সেটা হচ্ছে, ওর নাম হচ্ছে বর্ষা চৌধুরী, ব্র্যান্ড প্রমোশন করে, রাইট? আচ্ছা, অ্যাসিড দগ্ধমেট, রাইট? আচ্ছা, এই মেয়েটা আমার অনেক আগে থেকে পরিচিত, লাইক 2010 থেকে ওকে আমি চিনি। যখন আমি মিডিয়াতে ঢুকি তখন ও ছিল জাস্ট একটা ছোট বোন হিসাবে ট্রিট করতাম, আমার ফ্যান ছিল, যারা নাকি পিছিয়ে এসে তারা সেলফি তুলতো আমার সাথে। ঠিক আছে, সে এখন রাইট দিস মোমেন্ট সে ইনফ্লুয়েন্স, কি বলবো, যে ব্র্যান্ড প্রমোটার হয়েছে, হোয়াটএভার, সে তার কাজে ভালো করুক, সেটা ভালো কথা। কিন্তু ইন দ্য মিন টাইম দেখতেছি ও অনেক একাধিক বিয়ে করতেছে, সেটাও ওর পার্সোনাল ব্যাপার। একাধিক বিয়ে, 100টা বিয়ে করুক, 200টা বিয়ে করুক, ওর ব্যাপার, এটা আমাদের কিছু বলার নেই। আচ্ছা, প্রবলেম হচ্ছে যেটা, ও বিয়ে করছে, আগেও বিয়ে করছে, সেটাও গেল। লাস্ট টাইম যখন রুমি রহমানকে বিয়ে করলো, সেটাও গেল। তারপর শুনলাম রাসেল মিয়াকে বিয়ে করছে। রাসেল মিয়া চিত্রনায়ক বাংলাদেশের, নিউ কামার, যাই হোক আমাদের ছোট ভাই, বিয়ে করছে। এখন আর গেল রাসেল মিয়ার সাথে যখন দ্বন্দ্ব চলতেছে, আমরা তো সবাই দেখতেছি কি হচ্ছে না, তো সবাই দেখতেছি, রাইট? আমরা তো দেখতেছি। ইন দ্য মিন টাইম ওর হয়তো অনেক হেল্পিং হ্যান্ডস পাওয়ার দরকার, উইংস দরকার, রাইট? ফাইট করতে গেলে তো উইংস লাগে, মিডিয়া হোক আর যে কোনো কর্পোরেট লাইফে হোক, যে কোনো উইংস লাগে। তো এনিওয়ে, ও গত বছর 2024-এর ডিসেম্বরের 1 তারিখ বা এরকম এই টাইম মেবি আমাকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠায়। তারপর আমাকে ইনবক্সে লেখে যে ভাইয়া আমি বিপদে আছি। আমি ঠিক আছে, তুমি বিপদে আছো, কি করতে পারি বলো, আমার পাশে থেকে হেল্প করো। ঠিক আছে, তুমি আমাদের পাশে পাবা, আমাদেরকে, আমি বলতে আমাদের বা আমার যে সার্কেল পাশে পাবা মিডিয়াতে, ইফ ইউ আর অথেন্টিক, তুমি যদি রিয়েল হও, দোষী না হয়ে থাকো, তো পাশে পাবা। তো সেই ক্ষেত্রে আমি ওকে এতটুকু একটা কন্ডোলেন্স দিছি ওকে, সুন্দর। আচ্ছা, তার 3 কি 4 তারিখে আমাকে এসে ফোন দিল, একদম ডিরেক্ট মেসেঞ্জারে কল দিয়ে সে ডিরেক্ট দেখি আমার সাথে কথা বলতে, একটু প্রথম 2-3 মিনিট নর্মাল কথা বললো, তারপর দেখি একটু পর সে আমাকে ডিরেক্ট প্রপোজাল দিয়ে বসলো যে ভাইয়া আমি কিন্তু তোমাকে শুরুর থেকেই তোমার উপর ক্রাশ খাওয়া, তোমাকে বলতে পারতাম না, এখন আমি অনেক ম্যাচিউর হয়েছি, আগের থেকে অনেক ম্যাচিউর, এখন আমি অনেক যে বুঝি, তো আজকে মনের কথা বললাম, তোমাকে আমি অনেক পছন্দ করি, প্লিজ আমাকে বিয়ে করো, আমি বিপদ দিচ্ছি। সে আমাকে প্রপোজ করা শুরু করলো। আচ্ছা, এখন সমস্যা হচ্ছে আমি মিডিয়াতে নতুন না, আমি মিডিয়াতে অনেক পুরনো। জাস্ট লাইক আমি যদি 2010-এ ঢুকি, তাহলে 1 যুগ পার হয়ে গেছে, এখন 2024-25, 1 যুগেরও বেশি, রাইট? আচ্ছা, তো আমি তো মিডিয়াতে থেকে, এই মেয়েটা, একটা স্টোরি বলি, 2012-তে সে একবার একটা ক্রাইম করছিল আমার সাথে। তখন সে আমার আশেপাশে, বললাম না, মানে স্টুডিওতে বিভিন্ন ক্লায়েন্ট আসতেছে, আমার সাথে বাংলাদেশের এমন কোন বড় বড় শিল্পীর নাই যে আমার সাথে কাজ হয়নি, সবারই কম বেশি, আমার ভাগ্য সৌভাগ্য যে সবার সাথে কাজ করতে পারছি আমি। যেমন বড় বড় শিল্পী আমাদের, এমন নাম বললে শেষ করতে পারবো না, সবাই কাজ করছে, ছোট থেকে হোক বড়, সবাই কাজ করছে স্টুডিওতে। তো আমার স্টুডিওতে সবচেয়ে কিছু সবাই, অনেক ছেলে মেয়েদের আসতো, রাইট? তো সবাই ফ্যান্স আসে, মাঝে মাঝে দেখা করতে আসলে তো সবাইকে ওই ফিরে দেওয়া যায় না, তো বসতে দিতাম আর কি। তো ও এসে বসে থাকতো, দেখতো এই সেই। যাক, ও একটা ক্রাইম করছিল, ক্রাইমে ধরা খাওয়ার পরে সেই 2012-তে সে আমি কোনো অ্যাকশন নেওয়ার আগে সে আমার পা ধরে মাপ চেয়ে গেছে। ওর একটা হ্যাবিট আছে, কথা পা ধরে একদম 2 পা ধরে বাসায় একটা ফ্রেন্ডকে নিয়ে এসে, আমাদের এক ছোট ভাইকে নিয়ে এসে সে আমার পা ধরে মাপটা চায়। এই যে গেল, এরপর দেখা হয়নি। তারপর 2015-তে আরেকবার দেখা করছে, আসলে সে আসছিল গানের ব্যাপারে, গান করবে, ভালো কথা। তখন আমি ওকে নর্মাল বিহেভিয়ার করছি ওর সাথে, ভালো।
আচ্ছা, এরপর হারাই গেল, আবার চলে গেল। এতদিন পর সে এসে আমার সাথে এই 2024 ডিসেম্বরে এসে সে আমাকে প্রপোজ করতেছে। কিসের জন্য? বিয়ের জন্য। ওকে আমি বিয়ে করবো। ওকে, আচ্ছা, আমি যদি ওকে তখন আমি ওকে এটাই বলছি যে তুমি একটা বিপদে আসছো, আর রাইট নাও আমি তো তোমাকে ওই চোখে দেখি না। ইভেন আই হ্যাড নেভার সিন ইউ ইন দ্যাট আইজ যে তুমি তোমাকে বিয়ে করবো। আমি চাইলে ওই মুহূর্তে ওকে ঝাড়ি মেরে গালি দিয়ে যেটা হোক করে দিতে পারতাম, বাট তার ভদ্রতার সাথে ওকে আমি বুঝাই দিলাম যে তুমি এটা করো না। আর আমি ওকে চিনি, শি ইজ এ মানে কি বলবো, একটা ব্লাডি ক্রিমিনাল। তো আমি খুব ক্রিমিনালদের সাথে, যারা আমাকে চেনে তারা খুব ভালো করে জানে আমি ক্রিমিনালদের হ্যান্ডেল করাতে আমি ভেরি এক্সপার্ট ইন দিস ফিল্ড, হাউ টু হ্যান্ডেল দ্য ক্রিমিনালস ইন দ্য মিডিয়া, ইন দ্য আউটসাইড অফ দ্য মিডিয়া ওয়ার্ল্ড। ক্রিমিনালদের কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা আমি জানি, কারণ সিন্স মাই চাইল্ডহুড আমি এগুলো দেখে বড় হয়েছি। হ্যাঁ, ক্রাইম, আমার বাসায় যখন কোনো ক্রিমিনাল আসবে বা আমাকে কোন ক্রিমিনাল ফোন দিবে, অফকোর্স আই উইল কিপ দ্য ফুটপ্রিন্ট, রাইট? আই নো সামনে কি আমার এতটুকু প্রেডিকশনস পাওয়ার আছে আলহামদুলিল্লাহ, যে সামনে কি করতে যাবে, কি হবে, এটা আমি আগে বুঝিয়ে ফেলি। ঠিক আছে? তো আমি জানি যে বর্ষা যখন আমাকে নর্মাল কথা বলতো সেটা কোনো সমস্যা ছিল না। ও যখনই আমাকে প্রপোজ করা শুরু করছে তখনই আমার মাথায় বোঝা হয়ে গেছে। আর বাই ডিফল্ট হোয়াট হ্যাপেন্স উইথ মি, যে আমি 2022 থেকে অনেকে জানে যে আমি কিন্তু অনেক ফ্রড ক্রিমিনালস এদেরকে আমার ছবি নিয়ে অ্যাবিউজ করতেছিল বিভিন্ন ম্যারেজ ম্যাট্রিমোনিয়াল পেজগুলোতে, এদেরকে ধরা নেই ব্যস্ত। তো ফ্রম দ্যাট পয়েন্ট আমি কিন্তু খুব অ্যালার্ট থাকি অল টাইম। কেউ আমাকে ফোন করলো, কেউ আমাকে কিছু করলে সেগুলো ফুটপ্রিন্ট আমার মোবাইলে এমনি থেকে যায়। তো ওর সব রেকর্ডিং অটোমেটিক হয়ে গেছে আমার মোবাইলে। ও আমাকে প্রপোজ করতেছে, আচ্ছা প্রপোজাল দিচ্ছে, ভালো কথা। প্রপোজাল দেওয়ার সময় সে আমাদের খুব প্রিয় বড় ভাই, আমাদের মিডিয়াতে খুবই প্রিয় বড় ভাই, ডিএ তায়েব ভাই, উনি একসঙ্গে সিনেমা নায়ক, খুব সুন্দর অভিনয় করে। উনি আমাদের খুবই ভালোবাসার মানুষ। উনি কত বড় নায়ক সে আমি বলতে পারবো না, বাট আমাদের খুব প্রিয়, বাট মানুষ হিসাবে খুবই ভালো। সে আমাকে প্রপোজাল দিচ্ছে, সে আবার আমার কাছে সে ডিএ তায়েবের, যেখানে সে মিডিয়া তো অল দিস ডেজ ডিএ তায়েবের হেল্প নিয়ে চলে, ডিএ তায়েবের শেল্টার নিয়ে চলে, ডিএ তায়েব ওকে ছোট বোনের মতো দেখে, একদমই শেল্টার দিয়ে রাখে। সে ডিএ তায়েবের নামে বিচিং করা শুরু করছে, আমার সাথে দুর্নাম করা শুরু করলো। কিন্তু ধারণাও নাই যে ডিএ তায়েব ভাইয়ের সাথে আমার কি একটা বন্ডিং আছে, যেহেতু আমি মিডিয়ার পুরান, তা ডিএ ভাইও তো পুরান, মানে আগের থেকে কাজ করতেছে। তো আমরা দুজনেই, মানে ডিএ তায়েব ভাই আমার থেকে খুব বেশি বয়সে বড় হবে না, তো পাশাপাশি আমাদের হয়তো বয়স হবে, কিন্তু আমরা তো দুজনেই অনেক আগে কাজ করতেছি। তো আমরা তো একজন সাথে একজন পরিচয় থাকতে পারবে না। তো আমি যেহেতু মিউজিক ডিরেক্টর, বাংলাদেশের সিনেমার অঙ্গনে অনেক গান আমার করা আছে, তো সেই ক্ষেত্রে ডিএ তায়েব ভাইয়ের সাথে খুবই ভালো রিলেশনশিপ। শুধু ডিএ তায়েব না, শিল্পী সমিতির, বাংলাদেশের এফডিসির প্রযোজক, পরিচালক, শিল্পী, সবার সাথে আমার পরিচয়। আজকে যদি শিল্পী সমিতির, প্রযোজক সমিতি, পরিচালক সমিতির পিকনিক হয়, if I'm not the member of any of the groups, আমি তারপরেও ইনভিটেশনস পাই, আমাকে দাওয়াত দিয়ে নিয়ে যায়, আমি যাই অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে যাই। তার মানে কি আমার সাথে ভেরি ওয়েল কানেকশনস, তাই না? আচ্ছা, ডিএ তায়েব ভাইয়ের নামে সে আজে বাজে কথা বলতেছে। ডিএ তায়েব নাকি ওকে বিয়ে করতে চাইছিল, সেই বিয়ের জন্য নাকি ডিএ তায়েব ওকে খুব প্যানিক করতেছিল। তো প্যানিক করার কারণে সে বাধ্য হয়ে না পারে সে রাসেল মিয়াকে বিয়ে করছে। আবার এটা গেল, এটা আমি এগুলো সব অডিও প্রুফ দিব আফটার মাই ভিডিও পরে আমি অডিও প্রুফটা দিব, পুরো অডিও প্রুফ দিব। তো আমি মুখে বলা লোক না, আই অলওয়েজ কিপ দ্য প্রুফ এন্ড প্রুফ প্রিন্ট। আচ্ছা, তারপর সে আবার বললো সে নাকি দিনাজপুরের এমপি শিবলি সাদেক, আগে যে আগে সালমার এক্স হাজবেন্ড সিঙ্গার সালমাকে বিয়ে করছিল শিবলি সাদেক এমপি শিবলি সাদেকও নাকি ওকে বিয়ের প্রপোজাল দিছিল, সেটা সে প্রত্যাখ্যান করছে। আমি অডিও সব ছাড়বো, সবাই শুনবেন, মানে হয়তো অনেকে হাসি আসবে। আচ্ছা, ইন দ্য মিন টাইম আমি সব শুনছি, বিষয় আমি শুনছি, কিছু কিছু জায়গায় আমি একটু ডিফেন্ড করছি যে আসলে এটা তো অবাক, তোমাকে ডিএ তায়েব বিয়ে করতে চায়, শিবলি সাদেকও বিয়ে করতে চায়, বাবার তুমি তো অনেক বড় বিষয়, বিশাল বিষয়, তাই না? তা আমাকে বিয়ে করতে চাও, এটা তো অবাক, তোমাকে এত বড় বড় মানুষরা বিয়ে করতে চায়, আমি তো কিছুই না। তো এনিওয়ে, আমি ওকে সাইলেন্টলি রিফিউজ করছি। আমি ওকে বুঝাইছি, আমি বারবার বলছি যে বর্ষা, আমি তোমাকে এই চোখে দেখি না ভাইয়া, আমি তোমাকে অনেক ছোট বোনের চোখে দেখি, তো আমাকে এগুলো বললো না। এই কৌতূহল তো কেটে গেছে। এরপর আরো কথা ছিল, সে আবার ফোন দিয়ে আবার এগুলো একই প্যাচার পারছে, শিবলি সাদেক এই সেই। আচ্ছা, ইন দ্য মিন টাইম
ও আমাকে আমার করা উচিত কি, আমার ভদ্রতার সাথে ওকে অ্যাভয়েড করা, তাই করছে, আমি অ্যাভয়েড করছি। আমি ওর ফোন আসলে ফোন ধরতেছিলাম না, ও মেসেজ দিল সিন করতেছিলাম না, ওকে আমি রেস্ট্রিকশন মোডে দিয়ে রেখেছিলাম, দিয়ে সরি রেস্ট্রিকশন মিউট মোডে রাখছিলাম। মিউট মোডে দিয়ে পরে আমি রেস্ট্রিকশন মোডে দিয়েছি, কারণ সে অনবরত সে আমাকে SMS করে যাচ্ছে, অনবরত সে কল দিয়ে যাচ্ছে, ইভেন উইদাউট আস্কিং মি, আমাকে না জিজ্ঞেস করে আমার ছবি নিয়ে তার ফেসবুক পেজে, ওর যে অফিসিয়াল পেজ, সেই পেজে আমার ছবি পোস্ট করে সে একটা হার্ট সাইন মারছে। ইজ এ ভেরি ইনসাল্টিং ফর মি, কারণ বিকজ অনেকে ভাবতেছে সানি ভাই, মাহমুদ সানি যারা আমাকে চিনে তারা তো চিনি, তারা ভাবতেছে মাহমুদ সানি মেয়ে বসার সাথে মানে কিছু একটা আছে। তো ওখানে হাজার হাজার মেয়ে গালাগালি করতেছে, কিছু মেয়ে এসে আমাকে নক করতেছে, মানে মিনিমাম 40-50টা 60-70টা মেয়ে নক করছে, আপনি কি বসার সাথে কিছু হয়েছে, কিছু হচ্ছে, আমাকে ঘিরে ধরছে সবাই মিলে। আই গট পাজল। তখন আমি ওই পোস্টে কম মেসেজে দেখলাম সবাইকে যে দেখো তোমরা যারা মেয়েরা আছো তোমার ভুল বুঝো না, ও আমার ছোট বোনের মতো, তো ওকে তোমরা আমাকে নিয়ে কোনো খারাপ কিছু ভেবো না। সে দেখলাম কমেন্টসটা ডিলিট করে দিল, ডিলিট করে দিয়ে আমাকে কল করলো, ডাইরেক্ট SMS করলো যে তুমি কমেন্টস করতে গেলে কেন, হুর এটা লেখছে। তারপর আমাকে কল দিল, কল আচ্ছা ধরলাম, ধরার পরে আমাকে বলতেছে তুমি কেন ওটা কমেন্টস করলা, আমি কমেন্টস ডিলিট করছি, তুই বুঝো না আমি একটা পাবলিক ফিগার। তখন আমি বলছি তাও তুমি পাবলিক ফিগার হও, যাই হোক ওটা রাখবা না, সরাই ফেলো, ছবিটা সরাই ফেলো। সে একদিনের মতো রাখছে ছবিটা, তারপর সরাই ফেলছে, আচ্ছা ভালো কথা। তারপর সে অনবরত SMS করে যেতেছে, তখন আমি ওকে রেস্ট্রিকশন মোডে মারছি, ভালো কথা। মারার পরে সে ভাবছে সে খুব চালাক, শিয়াল একটা চালাক, তো বনে তো শিয়াল থাকবেই, বনে বাঘও থাকবে, সিংহ থাকবে, রাইট? তো শিয়াল যত চালাকি বাঘের সামনে পাবে না, এটা বুঝতে হবে। আচ্ছা, এখন ও চালাকি করে আমার আইডির সাথে আমার ইনস্টাগ্রামটা ছিল, সে একটা হ্যাকার দিয়ে, সে তার প্রমাণগুলা যে SMS গুলো মুছার জন্য সে একটা হ্যাকার দিয়ে আমার আইডিটাকে একটা একটা ভায়োলেটেড ম্যালওয়্যার ইনস্টাগ্রাম আইডি, আমার ইনস্টাগ্রাম আইডির সাথে লিঙ্ক করে আমার ফেসবুকটাকে একটা ভায়োলেটেড আইডি হিসাবে প্রুফ করলো ফেসবুকের কাছে। তো ফেসবুক তখন আমার আইডিটাকে সাসপেন্ড করলো 180 দিনের জন্য। এখনো আমার টাইম আছে টু রিকভার দ্য আইডি। আমার আসলে এত এফোর্ট নাই ওই আইডিটা রিকভার করার, কারণ ওই আইডিতে এমন কিছুই নেই। কারণ আমি ফেসবুকের কাজ এগুলাতে আমরা এত বিশ্বাসী না, আমরা বিশ্বাস করি কাজ হবে পুরো রিয়েল লাইফে, রিয়েল পারফরমেন্স। তো ফেসবুকে বসে ওই যে লাইভ করা এগুলা ঠিক আছে, এখনকার সোশ্যাল প্ল্যাটফর্ম এটা ইম্পর্টেন্ট, বাট আমরা মনে করি সোশ্যাল মেইন স্ট্রিমে কাজ করা ইম্পর্টেন্ট, তারপর ফেসবুক। তা ওই আইডি কিছুই না, তো আইডি গেছে কত আর ছিল, 3000 না 4000 ফ্রেন্ড ছিল। কারণ আমার যে মেইন 13 বছরের আইডি সেটা তো 2022 নষ্ট হয়ে গেছে, ওটা এমনি কোনো কারণে হয়তো কেউ নষ্ট হয়েছে, পুরো আইডি গেছে। তো ওটা ছিল মেইন আইডি। তা আমার পেজ আছে, আমার যারা মেইন আইডি ফ্রেন্ডস সাবস্ক্রাইব, ওটা পেজ আমি অলরেডি আগের থেকে পেজে নিয়ে গেছি। তো আমার এইসব আইডি নিয়ে হেরে, কিন্তু ও যে বেয়াদবিটা করছে, ও আইডিটা নষ্ট করছে, আমার ক্লিন বোঝা গেছে। তো ও বুঝতেছে না, ওর যে রেকর্ডিং, ওর যে ভয়েস রেকর্ডিং, এভরি ফুটপ্রিন্ট আমার কাছে আছে। তা আমি এতদিন এক্সপোজ করি নাই, আজকে এক্সপোজ করবো। কেন এক্সপোজ করবো, আমি দেখলাম যে আমাদেরই ছোট ভাই রাসেল মিয়া তো ট্র্যাপে পড়ে বিয়ে করছে। এই ছেলেগুলোরও দোষ আছে, আমি বলবো যে ওরা এই মেয়ের মধ্যে কি পায় বা কি পাইছে, কি দেখে যে ওরা বিয়ে করে। আচ্ছা, ওরা হয়তো ইনোসেন্ট, দে আর ভেরি নিউ ইন দ্য মিডিয়া, ওরা হয়তো ভুল করতে পারে, আমাদের মতো লোকরা ভুল করবে না, যারা অনেক পুরোনো দিন কাজ করতেছে, অ্যাটলিস্ট ওরা ভুল করবে না। আর এরপরে এখন দেখলাম আকাশ নিবিড় বলে একটা জার্নালিস্ট, হি ইজ অলসো নিউ কামার, আমাদের নিউ জেনারেশন জার্নালিস্ট। এই ছেলেকে দেখতাম যে সবসময় ওর হয়ে নিউজ করতো, ওর হয়ে নিউজ করতো, সব জায়গায় ওর হয়ে ফাইট করতেছে। আমরা তো বুঝি কেন ফাইট করতেছে, এখানে অবশ্যই টাকা পয়সার লেনদেন না। জার্নালিস্টদেরকে যতই টাকা দেওয়া হোক, জার্নালিস্টরা কখনো খুব বেশি আন্তরিকতা, জার্নালিস্টরা কিন্তু জার্নালিস্টের জায়গায় থাকে একটা টাইম পর্যন্ত ওদের জায়গায় থাকবে। ওরা যতই মিথ্যা লেখুক, লেখুক, ঘুরে ফিরে কিন্তু একদিন না একদিন ও জার্নালিস্টের সত্যি কথা লিখবেই। এটাই তো মানে মানুষের এথিক্স, তাই না? মোরালিটি, নৈতিকতা এটাই। তো যতই জার্নালিস্টের টাকা দিয়ে কিনতে যাক, জার্নালিস্ট কিন্তু জার্নালিস্টদেরকে কেনা যায় না। একটা টাইমে সামাজিক বিভিন্ন যে অবস্টেকলস গুলো আছে, রিয়েলিটি আছে, এটা যখন জার্নালিস্ট ফেস করে, তখন তারা ঠিকই সত্যি কথা লিখবে।
তা আমি বুঝছি যে এই ছেলেটাকে হয়তো কোন রকম জিম্মি করে রাখছে বসা, তো এই ছেলেটাকে দিয়ে বিভিন্ন নিউজ করে, ওর ফরেন নিউজ করে, হেলেনা জাহাঙ্গীর, তারপরে আপা হেলেনা জাহাঙ্গীর আপা, তারপরে রাসেল মিয়াকে নিয়ে নিউজ করতেছে অল টাইম, সব ফেক নিউজ। আচ্ছা, এই যে কি জানি ছেলেটার নাম ভুলে গেলাম, জার্নালিস্ট আর কি, তো ওর সাথে এখন দেখলাম ওর সাথে বিয়ে হয়েছে, ঠিক আছে, ওর নামটা জানি কি ভুলে গেলাম, মাথা কাজ করতেছে না, আকাশ নিবির সাথে ওর নাকি বিয়ে হয়েছে। ইট মাইট বি ট্রুথ, ওর বিয়ে হইতেই পারে। যেই মেয়ে আমার কাছে হেল্প চেতে, আমি ওর বড় ভাইয়ের মতো, একদম বড় ভাই, অবশ্যই বড় ভাই, যেখানে আমার সাথে মিডিয়াতে আগের অনেকেই আছে আমার সাথে কথা বলতে গেলে 3 বার চিন্তা করে কথা বলে। আমি বলতেছি আমি কোনো মাস্তান না, বাট আমার সাথে কথা বলতে গেলে 3 বার চিন্তা করে কথা বলতে হবে, কারণ একটু দিক দিয়ে কথার দিক থেকে ওদিক হবে, আমি কিন্তু আমার দে উইল সি মাই ব্যাড ফেস। আমি কিন্তু এত ভদ্র না, খারাপদের সাথে খুব খারাপ থেকে খারাপ হয়ে যায়নি, ওদেরকে ওদের রেজাল্ট আমি দিয়ে দিই, হাতে হাতে পুরস্কার দিয়ে দিই। তো ও এত বড় বেয়াদব, আমি জানতামও না যে রাসেলের সাথে ডিভোর্স হয়নি। আমি যদি জানতাম যে রাসেলের সাথে ডিভোর্স না হয়ে সে আমাকে প্রপোজ করতেছে, আমি ওই দিনই ওকে গালি মারতাম যখন আমাকে প্রপোজ করতেছে। আমি তো এত জানি না, আমি হচ্ছে রাসেলের সাথে প্রপোজ হচ্ছে, সরি ডিভোর্স হচ্ছে। পরে আমি যখন জানলাম যে ডিভোর্স হয়নি, আর এর মধ্যে আইডিটাও নষ্ট করে দিল, তো thief is caught in my hand, হ্যাঁ, ক্লিয়ারলি ডান। নাও ওকে আমি ডাইরেক্ট ফোন করে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, তুমি আমার আইডি নষ্ট করলা? বললো ভাইয়া আমি আইডি নষ্ট করি নাই, তুমি কি করে বলতেছো, তোমার কাছে কোনো প্রমাণ আছে? এখন চোর তো চুরি করে জিজ্ঞেস স্বীকার করবে না, আমি তো জানি প্রমাণ কেমনে, এটা আমি বের করছি, ফুটপ্রিন্ট সব বের করা থাকে, রাইট? আমার আইডি লগ ইন কোথা থেকে হয়েছে, কোথা থেকে ম্যালওয়্যার অ্যাটাক করা হয়েছে, সিঙ্গাপুর থেকে, আমি তো সব দেখতেছি। আমার কাছে আমি সব রেকর্ডিং দিব একটা পর একটা, through my page আর ইভেন থ্রু অল দ্য জার্নালিস্ট মিডিয়া, আমি দিব প্রমাণ। এই মেয়েটা একটা সাক্ষাৎ, আমি বলবো সাক্ষাৎ শয়তান একটা মেয়ে। শয়তান যদি কেউ থাকে মানুষের রূপে, এই মেয়ে। এই মেয়েটা এত বেয়াদব, চরম লেভেলে বেয়াদব, যে যেই মেয়ে আমাকে 2012-তে আমার পা ধরে মাপ চেয়ে গেছিল, সেই মেয়ে এসে আমাকে এখন প্রপোজ করে। তো ব্যাপার হচ্ছে কি এরকম, আমি ওকে অডিওতে ওকে যখন বকা দিচ্ছিলাম, আমি ওকে বলছি দেখো আজকে আমার বাসার কাজের বুয়া কালকে যদি কোটিপতি হয়ে যায়, টাকা হয়, ও আমার বিয়ের প্রপোজ দেবে, আমি তো রাজি হবো না, রাইট? আচ্ছা, টাকা হলে তো মানুষকে রাজি হওয়া যায় না। বা ওরও যদি ড্রাইভার টাকা হয়ে যায়, বিয়ে করতে চায়, ও কি রাজি হবে? তখন বলছে আমি তো ড্রাইভারও না, আমি তো কাজের বুয়া না। আমি তুমি আমার কাছে একটা কাজের বুয়ার মতো। এটা শুনতে অহংকার, এটা অহংকার না। আসলে আমরা টাকা, শিক্ষা, বিদ্যা দিয়ে আমরা মানুষকে মেজার করি না। আমরা মানুষকে মেজার করবো হচ্ছে তার কতটা সম্মান আছে, সম্মানের লেভেলটা দেখতে হবে। আজকে আমি মাহমুদ সানি চাইলে যাকে তাকে যায় প্রপোজ করতে পারি না, আই ক্যান ডু ইট। আমি একটা মেয়েকে পছন্দ হয়েছে, আমাকে দেখতে হবে সে সমাজে কতটা সম্মানিত। ওর থেকে আমি আর একটু ডাউনে আছি, হয়তো ওর থেকে আমার অনেক টাকা আছে, কিন্তু আমি ভাই ওই মেয়েটার ভিতরে তো অনেক এথিক্যালি শি ইজ ভেরি স্ট্রং, তার মোরালিটি অনেক স্ট্রং। তো ওকে আমি চাইলে তো ভাই বিয়ের প্রপোজ দিতে পারি না। একটা ব্যাপার আছে না, জাতের একটা ব্যাপার আছে, মানুষ সবাই সমান, আমরা সবাই কবরে যাবো, কিন্তু লিভিং স্টাইল, মানুষের জাত কি বলে, জাত বলে এটাই যে চোর আর একটা মসজিদের ইমাম কখনো তার মেয়েকে তার চোরের ঘরের চোরের বাড়িতে বিয়ে দিবে না, ছেলের সাথে দিবে না। কেন দিবে না? ওই যে আমি যেটা বললাম যে জাত, ওর সম্মানের জায়গাটা তো এক না, সবার এক না। আমার থেকে আরো সুপারিয়ার লেভেলের কেউ আছে, তাকে আমি চাইলেই তো হুট করে বিয়ে করতে অফার দিতে পারি। আর অফার দিলেও, বিয়ের প্রপোজাল দিল, সে যদি রিফিউজ করে দেয় আমাকে শান্তভাবে, আমার কাজ হবে সরে যাওয়া এখান থেকে। অবশ্যই তার আইডি নষ্ট করে দেওয়া, এটা আমার কাজ না, তাই? আচ্ছা, আবার বিয়ে করতে ওকে প্রপোজাল দিতে যায়, যার হেল্পে আমি মিডিয়াতে চলি, যার হেল্পে আমি চলতেছি, যাদের হেল্পে আমি চলতেছি মিডিয়াতে, তাদের নামে বিচিং করার তো ওই লোকটার কাছে দরকার। যেভাবে বর্ষা চৌধুরী আমার কাছে ডিএ তায়েবের নামে আজে বাজে কথা বলছে, মানে যেগুলো আমি ছাড়বো একটু পরে, তো আমি সবগুলা ঘাটায় দিয়েছি, পুরো সে বানোয়াট কথা বলতে। সে দাবি করতে সে নাকি এটিএন নিউজের চিফ অ্যাডভাইজার, তারপর ডিএ তায়েবের প্রোডাকশন সবকিছু দেখে। এগুলা মানে রিয়েলি সাউন্ডস ফানি। তো ওকে আমি কি ইগনোরই করছি, কারণ ওকে নিয়ে হাসারও টাইম নেই আমার। কিন্তু আমার আইডিটা নষ্ট করছে, তাও আমি কিছু বলতেছিলাম না। কিন্তু এখন আমি দেখতেছি যে শি জাস্ট র্যান টু দ্য টু মাচ লেভেল, মানে শি ক্রস দ্য লিমিট। নাও আমি ডিক্লেয়ার করেছি, হোয়াট আই এম গোইং টু ডিক্লেয়ার, যে আমি প্রুফ দিয়ে দিচ্ছি, ওর সব ফুটপ্রিন্ট, ওর সব রেকর্ডে প্রুফ দিয়ে দিচ্ছি। ডিএ তায়েব এমন একটা লোক, কেউ হয়তো ওনাকে চিনে, পার্সোনালি চিনে না, উনি এমন একটা লোক, উনি মানুষের বিপদ আপদে সবসময় উনি পাশে থাকে। উনি শিল্পী সমিতির ভাইস প্রেসিডেন্ট। তো যার
নাম ভাঙায় ভাঙায় সে রংবাজি করে বেড়ায়, দিয়ে তার কিন্তু এরকম টাইপের লোক না যে রংবাজি করবে, উনি পুলিশ বলে, হি ইজ নট লাইক দ্যাট। তো ওনার নাম ভাঙায় সে দুনিয়ার অপকর্ম করে বেড়ায়, কিছু হলে ওই নাম ভাঙায় যায় আস্তে করে। তো আমার কাছে যখন আমারই ভাইয়ের নামে বিচিং করবে, তো এটা হাস্যকর না? তো আমি আজ পর্যন্ত ডিএ তার কিছু বলি নাই। আজকে সকালবেলা বলছি, ডিএ তার শুনছে, সব শুনে উনি চুপ হয়েছে, উনি কি বলবে, কি বলতে পারে। তা এখন আই এম গোইং টু টেক দ্য রিয়েল লিগাল অ্যাকশন এগেইনস্ট হার। কি অ্যাকশনটা কি, আমি ওকে এক্সপোজ করে দিচ্ছি। তো এখন যত সাংবাদিক ভাইরা আছো তোমরা, আপনারা প্লিজ স্প্রেড দিস, এই ক্লুজ গুলা, প্রুফ গুলা স্প্রেড করো, আর মেক অ্যাওয়ার অল দি মিডিয়া যারা সেলিব্রিটি আছে। যেমন ও কথায় কথায় নিজের সাথে পূজাচেরি, পরিমণি, অপবিশ্বাস, অমুক তমক, বিশেষ যারা খুব এখন উঁচু লেভেল আছে, ও নিজের সাথে ওদের সাথে নামটাকে ট্যাগ করতেছে। কেন? যে ও বিশেষ কিছু একটা নিজেকে হাইপে তোলার চেষ্টা করতেছে, যে এই যে ছেলেটা যেটা আকাশ টিভির পরিমণির পিছিয়ে লাগছে, পূজাচেরির পিছিয়ে লাগছে, এই লাগছে, এখন আমার পিছিয়ে লাগছে, মানে ও যেন পূজাচেরি, ও যেন পরিমণির মতো এরকম। আবার হিজাব খুলছে, এটা নাকি পরিমণির কথা হিজাব খুলছে, দোষটা পরিমণির উপরে দিয়ে দিল। আবার হিজাব পড়ছে, এটা দিকে অপবিশ্বাসের কথা হিজাব পড়ছে। একটা সাইকো, ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট সাইকো ক্রিমিনাল? শি ইজ আ সাইকো ক্রিমিনাল। শি ইজ আ ক্রিমিনাল বাট সাইকো, মানে শি ডাজন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য ফিউচার, সামনে কি হবে, ও কি হইতে পারে, এই হুশটা ওর নাই। ঠিক আছে, নাও আমি কথা শর্ট করলাম, করে দিই। আমি এখনই অডিওটা, ওর ভয়েস রেকর্ডটা আমাকে কিভাবে কি করতেছে সেটা আমি বলছি, আমি ওগুলো ধাপে ধাপে ছাড়ি। প্রথমে আমি ছাড়বো যেটা, সেটা হচ্ছে আমাকে কিভাবে প্রপোজ করতেছে, কিভাবে বিচিং করতেছে একজনের নামে, আমাকে পাওয়ার জন্য, নিজেকে গ্রেট শো করার জন্য সে ডিএ টাইপকে ডাউন করতেছে, আমার ভাইকে, বড় ভাইকে ডাউন করতেছে। আচ্ছা, তারপরে আবার পরের ধাপে শুনবেন সে শিবলি সাদেকেও নাকি প্রপোজাল দিচ্ছে, এটাও শুনবো। তারপরে ধাপগুলো আমি এপিসোড ওয়াইজ দিব সব। তাকে যেন আমি ঝাড়ি মারতেছি, ওটা একবারে আমি ছাড়বো, ঝাড়িটা সবাই শুনবেন ইনশাল্লাহ। প্রত্যেকটা এপিসোডের আগে আমি একটা করে এরকম ফিজিক্যালি আমি একটা কনফেশন দিয়ে যাব। কারণ আমি যদি হুট করে একটা অডিও ছাড়ি, ওটা তো অনেকে বলতে পারে না যে সানি ভাই একটা বানানি আসলে হইলে তো না, আমাকে তো একদম ফিজিক্যালি বলতে হবে, তাই না? আমি তাই কথাগুলো বলে নিলাম। Okay, I took long time, so now I stop here. I'm going to play the audio of her proposal. The way she proposed me, December, maybe 3-4 তারিখে এম টাইপে, আমি টাইমটাও বলে দিব, দেখি। তারপর আমার আইডিটা নষ্ট করছে মেবি 6 তারিখে, এই আর কি। তো ওকে, বাই বাই, তো টেক কেয়ার। আই এম গোইং টু প্লে দ্য total audio of her voice, okay, and the way she, how much criminal crime she has done with me. Okay, take care, bye bye. করতে পারে, সে চাইলে আমাকে একসেপ্ট করতে পারে। না, তখন ইম্যাচিউর ছিলাম, অনেক ম্যাচিউর হয়েছে। না ঠিক আছে, বুঝছি তুমি পছন্দ করো আমাকে, বুঝতে পারছি, কিন্তু তোমাকে তো আমি সেই চোখে দেখি না। তোমাকে আমি আসলে কি বলবো, মানে অলওয়েজ ছোট বড় চোখে দেখছি। কখনো দেখছো যে আমাকে তোমার সাথে কোনো রকম এই টাইপের কথাবার্তা, মানে এইসব প্রেম জাতীয় কথাবার্তা? এখন তুমি হঠাৎ করে এতদিন পর আমাকে বলতেছো, তুমি আগে আমার সাথে মিশো, আমাদের সাথে তোমার এখন এক বিপদ চলতেছে রাইট নাও, তাই না? তো তুমি ঝামেলা থেকে মুক্ত হও, তারপর তুমি আমাদের সাথে মিশো আগে, হ্যাঁ। আর আমি তোমাকে আসলে ওই চোখে দেখি না কখনো। তো তুমি তোমার সাথে রিলেশন, প্রেম, আমি তো আমার মাথায় বসেন, তুমি হঠাৎ করে আমাকে বলতেছো এখন। আমি আকাশ থেকে বললাম, এনিওয়ে, আচ্ছা ঠিক আছে, মানুষ পছন্দ করতে পারে, এটা না। তুমি আমাদের মিশো, তুমি আমাদের পাশে থাকলে তোমাকে, তুমি সেফ থাকবা, কেউ তোমার ক্ষতি করবে না, এতটুকু ভাই হিসাবে অ্যাসিওর করতে পারি। আমি তো তোমাকে তোমার বড় ভাই, তুমি আমাকে বড় ভাই মানো, রাইট? এখন তুমি হঠাৎ করে আমাকে প্রেমের বিয়ে প্রপোজাল দিচ্ছ, রিয়েলি কিছু বলার নেই। তুমি আগে মিশো আমাদের সাথে, হ্যাঁ মিশো, মানে আমার সাথে মিশো আগে, তো বাস। না না, ফিরাই নেই, তোমাকে ফিরাচ্ছি না, আমি বলছি তুমি আগে মিশো, মিশার পরে আগে তোমার সাথে আমার মেশা শেষ। শোনো, আমি কিন্তু পরে দেখবা এবার তো আসল মেয়ে করছি, হ্যাঁ। এখন যদি তুমি আমার নাচ গাও, না না, আমি তো আর বাটপার চিটার না, আমি কাউকে মিথ্যা আশ্বাস দিই না, আমি এরকম টাইপের লোক। তো যেটা বলা স্ট্রেট বলি, তো আমি হচ্ছে আগে বিয়ে করার পিছনে আরেকটা কারণ আছে, সিক্রেট। এটা তোমাকে বলে, কাউকে বলে নাই, নোবডি, সেকেন্ড কোনো পার্সন জানে না। সেটা হচ্ছে বিয়ে তাদের সঙ্গে আমি খুব ভালো অ্যাজ এ ব্রাদার,
এই যে তোমার সাথে যে সম্পর্কটা, এই যে এত বছর আগের, আমি কিন্তু ভাইয়া ভাইয়া করেই ডাকতাম, মনে আছে তোমার? মানে আমি যাকে যেভাবে দেখি আমি কিন্তু সেই জায়গাটাই রাখি বজায়। তো আমার সাথে ডিএ তায়েবের বন্ডিংটা এত স্ট্রং যে ডিএ তায়েব কি পড়বে, কি খাবে, ইভেন তো ওর সিনেমাতে কারেন্ট নিবে, অন্ধকার জগতে বাহিরে নিচ্ছে, তারপরে উপরে কোনটায় নিবে, এই পুরো প্ল্যান আমি করি। ওর যে কোম্পানি এসজি প্রোডাকশন, সেটা ডিরেক্টর আমি, এটিএন নিউজের অ্যাডভাইজার, স্টিল নাও এটিএন নিউজের অ্যাডভাইজার আমি। তো তাই ভাই সবসময় আমার কথা মানে এবং বলে আপনি অনেক ইন্টেলিজেন্ট, অনেক বেশি, কারণ আমি 7 জন পার্লামেন্ট মেম্বারের বায়োগ্রাফি করছি, আমি অনেক স্টাডি করছি, অনেক কিছু লার্ন করছি এত বছরে, যে 10 বছর যে নাই, তুমি অবাক হয়ে যাবে আমার এই চেঞ্জ দেখে। না স্বাভাবিক, মানে তোমার সবার এক সাধনা থাকে, কোনো না কোনো দিয়ে সাধনা করে, এই স্বাভাবিক করে। তো ডিএ তায়েবের সাথে আমার ভাই বোনের সম্পর্ক চলছে, এর মধ্যে ডিএ তায়েব একটা মেয়ের সাথে জড়ায় যায়। হ্যাঁ, শি ইজ অ্যাক্টর XYZ। তো ওই মেয়েটা ডিএ তায়েবকে ট্র্যাপে ফেলার জন্য ভিডিও করে, সেক্সুয়াল ভিডিও, ভিডিওটা করার পরে তো তখন হচ্ছে ডিএ তায়েব লাইক মাত্র ওর বউ তোমার পাইলো, নমিনেশন পাইলো ওই যে দেশের উপজেলা নির্বাচনের ভাইস চেয়ারম্যান টাঙ্গাইলের, আর ও তখন শিল্পী সমিতির ভাইস প্রেসিডেন্ট হইল মাত্র। দ্যাট দ্য মোমেন্ট, ওই সময় ওই মেয়ে অন্য নাম্বার দিয়ে, ওই যে তোমার থাকে না অনলাইনে যে নাম্বার গুলা ডলার দিয়ে কিনে, ওগুলা দিয়ে ভার্চুয়াল নাম্বার আর কি। হ্যাঁ, তো পরে 20 লাখ টাকা দাবি করলো এবং তারই সাথে ডিএ তায়েবকে বললো বিয়ে করতে। তো ডিএ তায়েব ডানে বামে না তাকায়া, তখন আমার আমাদের কাগজের বউ সিনেমার শুটিং চলতেছে, আমি ওটার লিড ক্যারেক্টার, শুটিং চলতেছে। তো শুটিং সেটে ভাইয়ার কাছে মেসেজ আসে, তো ভাইয়া আমার হাত ধরে টেনে মেকআপ রুমে নিয়ে গিয়ে দরজা লাগায় কি, কারণ জানে আমি সোশ্যাল মিডিয়াটা একটু ভালো বুঝি। পরে আমি বললাম ভাইয়া আপনি এই মেয়ের সাথে ফিজিক্যাল ইন্টিমেসি করছেন, তাও আবার এটা রাখছে, এটা কেমনে হলো? মানে আমি তো জানি না এটা কেমনে হলো। হ্যাঁ, আপনি আপনার ভাবিরে বলেন না এটা সত্যি। হোটেল কি জানি ফার্ম যেটা আছে একটা গ্রাভি কি জানি একটা জি দিয়ে নাম, বুঝছি, বাবুল মিয়া, হ্যাঁ বুঝছি। হ্যাঁ, তো ওই হোটেলে রুম নাম্বার 108। তো পরে আমাকে বললো যে এখন কি করবো। পরে আমি বললাম আচ্ছা আপনি ঠান্ডা মাথায় শুটিং করেন, আমি মরি নাই, আমি আপনার বোন আসছি। এই জিনিসটা শুটিং শেষ করে বাসায় আসতে আসতে তখন আমি ডিওএইচএস এ তার ভাইয়ের বাসায়, তো টুনটুনি আবার আমাকে মা বলে ডাকে, আমি টুনির সাথেই ঘুমাই। তো ওই মোমেন্টে তোমার ভাবির হোয়াটসঅ্যাপে এই ভিডিওটা পাঠাইছে। এই তো এখন শুরু, ভাবি গেছে সুইসাইড করতে দড়ি নিয়া রুমের মধ্যে, এদিকে ভাবিকে আটকানো, এদিকে ভাইয়াকে বোঝানো। পরে ভাবিকে বললাম তুমি তোমার বোনকে বিশ্বাস যদি করো তুমি থামো, আই উইল ম্যানেজ। আমি আজকে এতগুলা বছর তোমাদের সাথে, আমি তোমার একমাত্র ননদ, তুমি বলো ভাইয়া বলে আমার একমাত্র বোন, তার মানে আমার পরিবারকে রক্ষা করার দায়িত্ব আমার, থামো। ভাবিকে বুঝাইলাম, সে তো অনেক কান্না, বুঝায় টুঝায় পরে ওই মেয়েকে অনেক টেকনিক্যালি আনলাম বেলি রোডের অফিসে এনে দরজা লাগায় আমার ইচ্ছা মতো পিটাইলাম। আমি তো কম ডিয়ারিং না, উল্টা করে ঝুলে রাখতে হয়েছে। পরে পিটা ওর ডিভাইস নিয়ে নিলাম, ডিভাইস নিয়ে বললাম কই কই আছে, বাসায় ল্যাপটপ, ওর বাসায় ল্যাপটপ, ভাইয়ার একটা এসআই আছে, মানে ওসি, ভাইয়া তো পুলিশ অ্যাসোসিয়েশন ভাইস প্রেসিডেন্ট, মানে বাংলাদেশে যত ওসিরা আছে ওসিদের সিনিয়র, ওসিদের একটা সংগঠনের হেড। পরে একটা ওসি বললো, পরে ওই ওসি এসআই গিয়ে ওই বাসা থেকে ওই ল্যাপটপ হার্ড ড্রাইভ আরো যা যা ছিল সব নিয়ে আসতে হবে, সবকিছু নিয়ে আসতে হবে, নিয়ে আসছে, আনাইছি। তো আনানোর পরে ওরে মাইরা টাইরা রুমের মধ্যে, ভাইয়া আবার এগুলা স্পিক করতে পারে না, ভাইয়ার যে অস্ত্রটা ওইটা আমি নিলাম, নিয়ে বললাম ভাইয়া আপনি রুমে যান, আমি, ভাইয়া তো ভয়ে যে আমি না মেয়েটাকে শুট করে দিই, আমি শুট করবো না, আমি ওটা ভয় দেখাবো, ওর মুখ থেকে সব নিবো ও কেন করছে কি করছে। পরে মেয়েটা বললো যে ভাবি নাকি ওকে খুব রুড বিহেভ করতো, এবং ডিএ তায়েব ওর সাথে ফিজিক্যাল ইন্টিমেসি বছর 2-3 ধরে, কিন্তু বউয়ের প্রায়োরিটি নাই,
ওর বউ উল্টা ওর সাথে মিসবিহেভ করে। তুই জানোস বউ আছে, তুই বেটা লয়ে মিছসকে। শোনো, পরে যাই হোক, পরে ঘটনা, পরে মেয়েটা আমার কাছে মাপটাপ চায়, ভাইয়া ভাবির সাথে দেখা না করে সমস্ত এক্সেস আমাদের দিয়ে ল্যাপটপটা ভাইয়া আনাইলো ওই দিনই রাতের মধ্যে আনাইলো। পরে মেয়েটারে আমি স্ট্যাম্প একটা বনসই রাইখা সাদা কাগজে 300 টাকার স্ট্যাম্পে ওর একটা সাইন রাখছি, ওখানে আমি যা ইচ্ছা তা বসা দিতে পারবো। পরে ওরা আমি ছাইড়া দিলাম। পরে এই যে দিয়ে তারপরে আমার প্রতি একটা ফেথ চলে আসলো যে শি ক্যান ডু এনিথিং ফর মি। বর্ষা আমার জন্য সব করতে পারে এবং সব সময় আমি গোল্ড, ডায়মন্ড, এক্সপেন্সিভ যত গিফট আছে এমন কোন মানে দিয়ে তাই এখনো যে ব্লেজারটা পরে ওইটা আমার, ও যে ওয়াচ পরে আমার, মানে সমস্ত কিছু আমার ভালো লাগতো। ভাই, বড় ভাই, আমার তো কেউ নাই, আমার বড় বোন নাই, বড় ভাই নাই, না কেউই তো নাই। আর রুমি অনেক পছন্দ করতো তার ভাইকে। তো পরে যেটা হইলো তোমার এইভাবে করে চলতে চলতে এটা নিউজের অফিসে, আমার জন্য এটা নিউজে আলাদা একটা রুম আছে, আমি তো অ্যাডভাইজার। তো আমি অফিসে গেছি, একটা মিটিং ছিল মাহফুজ ভাই সহ। ওই মিটিং শেষ করে তার ভাই রুমে গিয়ে চা খাইতে বসছি। তার ভাই আমাকে বলতেছে, আপনার মতো যত্ন করে আমাকে কেউ রাখবে না, আপনার মতো এত কেয়ার, আমি কি খাচ্ছি, আমার কখন কি দরকার, কখন কি প্রয়োজন, কেউ রাখবে না। উইল ইউ ম্যারি মি? আমি আপনার সাথে আপনার ছেলে মেয়ে ভরণ পোষণ হতে চাই, লেক্সাস গাড়িটা আপনাকে দিয়ে দিব, ফ্ল্যাটটা দিয়ে একটা ফ্ল্যাট আছে দিয়ে হচ্ছে ওটা দিয়ে দিব, এক্সট্রা মান্থলি 1 লাখ টাকা ডিপোজিট করে দিব, একটা এফডিআর লাগলে করে দিব ফর ইউর সিকিউরিটি। এমন না যে আমি আপনাকে লোভ দেখাচ্ছি, আপনি আমার বার্থডে করছেন রেজেন্সিতে আপনার টাকায়, তাহলে আপনাদের তো আমার লোভ দেখানোর প্রয়োজন নাই। পরে আমি বললাম, ভাইয়া দেখেন আমি তো শুরু থেকে আপনাকে ভাই হিসেবে দেখছি, দ্বিতীয় হচ্ছে আমি আপনার বউকে ফাঁসির দড়ি থেকে নামায় নিয়ে আসলাম অন্য একটা মেয়ের জন্য, আমি যে ফাঁসিতে উঠেছি। আমি বর্ষায় কিভাবে, আমি টুনটুনি, যেখানে টুনটুনি প্রাউডলি বলে আমার ফুপ্পি বর্ষা চৌধুরী, আমার ফুপ্পি বর্ষা চৌধুরী, আমার ফুপ্পি মা, যেখানে আপনার ছেলে এত বড় ছেলে, ওর ছেলের বয়স অনেক, ওর ছেলে অনেক স্মার্ট, আমেরিকা ছিল দেশে আসছে, ওর ছেলে আমাকে মা বলে ডাকে, সেখানে আমি আপনার বউকে ফাঁসির দড়ি থেকে নামায় আমি আপনার বউয়ের সতীন হইতে পারবো না। ভাইয়া, একটা মেয়ের জীবনের মানে স্বামীর এই হাত এবং এই অভিশাপ আমাকে নরকে নিয়ে যাবে, আমি ভাইয়া পারবো না, আমাকে ক্ষমা করে দিয়ে। তারপর এটা বলে আমি অফিস থেকে বের হয়ে আসলাম। এরপরে ওর অনেক মেসেজ, লম্বা লম্বা চিঠি, ইমোশনাল চিঠি, সেটা এন্ড লিটারালি দেখলাম কি জানো, ওনা আমাকে খুব প্যানিক করতেছে। মানে আগে যেমন ধরো ভাই হিসেবে ওর হাতটা ধরে হাঁটতাম বা ওর সাথে দাঁড়ায় একটা ছবি তুলতাম, এখন আমার খুব গিল্টি লাগে। এখন আমার মনে হয় যে আরে ওর মনের মধ্যে তো অন্য জিনিস পয়দা হয়েছে, বুঝো না, এখন আমার কাছে গিল্টি লাগে। পরে ওর সাথে আমি রিলেশনটা ডিস্টেন্স করে ফেললাম। এর মধ্যে চিন্তা করলাম আমি একটু বিয়ে করে ফেলি, তাহলে বিয়েটা আমাকে ভুলে যাবে। এই রাসেল মিয়াকে বিয়ে করলাম। বিয়ের দিন তোমাকে আমি ছবি পাঠাবো, দিয়ে তার এত কান্না করছে, এত কান্না করছে, ইভেন তো কান্না করে ও যখন নামে, ওর যে সিএচআরটা নতুন নিছে, নেমে ওর বের হইতে পারে নাই, ওর সিএচআরের সামনে পুরো ভচকায় দিছে। এখন আমাকে পরশুদিন ফোন করে বলতেছে, আপনি আমাকে বিয়ে না করে আমার উপর জেদ করে যে রাসেলকে বিয়ে করলেন, এতে আপনার ক্ষতিটা কার হইলো, আমার না আপনার? বলছি ক্ষতিটা আমার হয়েছে, কিন্তু ক্ষতি হওয়ার কারণটা, ক্ষতি এর থেকে আরো বেশি হইতো যদি আপনার বিয়ে করতাম, আল্লাহ হয়তো আরো বেশি বড় একটা বাস করতো, আরেকজনের সংসার ভাঙতেছে, এটা হচ্ছে কথা। বললাম তো যে আল্লাহ অল্পের ভিতরে ক্ষতি সেরে গেছে, রাসেল ভাইপার বিয়ে করে কিছু না, কিন্তু আজকে যদি আরো বড় ক্ষতি হইতো আপনার বিয়ে করে, তখন কি হইতো? তুমি বুঝো, ডিএ টাইমকে বিয়ে করা মানে পুরো ইন্ডাস্ট্রি স্টুডেন্ট পুরো জানবে পরে। আর তুমি কখনো না 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 তুমি মানুষ তোমাকে গালি দিবে, তো মানুষ, কারণ ওর ইমোশন ও বুঝে, ওর ইমোশন তুমি বুঝবা, কিন্তু মানুষ তো তোমাকে বলবে যে তুমি আরেকজনের সংসার হামলা কেন, তাই না, জানি শুনে।
তখন মানুষ এসব বুঝবে না, মানুষ যেটা দেখবে সেটাই বলবে, রাইট? দ্যাটস ইট। আচ্ছা শোনো না চলো আমরা একটা বিয়ে করি, তারপরে একটা বাবু হবে, তারপরে তোমার একটা বাচ্চা থাকবে। চলো তারপরে। শোনো বর্ষা, আসলে এসব কথা বললো না, কারণ আমি তোমাকে আসলে কখনোই এসব চোখে দেখি নাই, নেভার এভার। হ্যাঁ প্লিজ, আমি তোমাকে বড় ভাই, তোমাকে আমি বোনের চোখে দেখি, তো বোনের চোখে থাকবা, বোনের মতোই থাকবা। যাই হোক, বলছো আমাকে শিবলি সাদেক, উনি তো ভালো লোক। তারপরে সাব্বিরের বউ আমার তো মেয়ে ফ্রেন্ড নাই, একমাত্র সাব্বিরের বউই আমার। সালমা ও শিবলি সাদেক পাওয়ারে আছে না পাল্লায় আছে না কোথায় আছে? পাল্লায় আছে। পরে আমি স্ট্রিক্টলি ওরে বলছি যে এই ইন্ডাস্ট্রির মধ্যে আপনি খুবই আপনি আমার জন্য যোগ্য, এভরিথিং ইজ ওকে, কিন্তু ইন্ডাস্ট্রিতে আসলে সালমার সাথে যে ঘটনা ঘটছে বা হোয়াটএভার কিছু না হলেও আপনাদের যে সেপারেশন বা ভাইরে, শিবলি ভাই আমার কাছে গান করছে প্রচুর, আমার কাছে আসতো। শিবলি আর সালমা তোমার বাসায় আসছে, আমি তোমার বাসায় আমার মনে নাই তুমি দেখছো কিনা। হ্যাঁ তুমি তো দেখছো আমার সাথে রিলেশন কিরকম, সবসময় রেগুলার কাজ করতো, আর এমনি লোকটা তো ভালো। তোমাকে প্রপোজ করলো কিভাবে ভাই? সবাই তোমার প্রপোজ করে, দিয়ে তাই প্রপোজ করে, শিবলি ভাই প্রপোজ করে। এনিওয়ে তোমার ভাগ্য ভালো তো বাবা। তো যাই হোক, তোমার প্রপোজ করে ভালো মানুষ, তুমি ঠিক আছে, বাট শিবলি ভাইয়ের মতো লোক তো আমি কখনো, আমার যতটুকু ধারণা, প্রপোজ করার মতো লোক না আই থিঙ্ক। যাক, তোমাকে যদি করে থাকে এটা তোমার জন্য গুড লাক। মানে বর্ষা চৌধুরী বিয়ের জ্বালায় সবাই মরে, সবাই বলে ওরে ভাই ভালো হবি কবে। পাত্ররা ফাঁসে তার ছলনার ফাঁদে, বিয়ের পরে বোঝে ধরা খায় আগে সে। বর্ষা চৌধুরী শুধু বিয়ে করে মারে, বাপরে জীবনটা বানায় কালা পানি। আলে হাসে বলে তুই পড়লি ফাঁদে, বর্ষা চৌধুরী মানুষ করে নিয়ে হাসে। সন্ধান ঢালায় প্রেমী করা দেয় প্রস্তাব, বর্ষা বলে কি কাছে কালকে রেজিস্টার। বিয়ের পরে শুরু হয় ঘরোয়া জ্বালাতন, পাত্র ভাবে পালাই কোথায় ভুলেই তন। বর্ষা চৌধুরী শুধু বিয়ে করে মারে, তার হাসির কত বোকা চোদা ফাঁসে। পাত্রেরা দুঃখে হাহাকার বাসা বাঁধে, বর্ষার হাসিতে ভাই সবার প্রাণ কাঁদে। বর্ষা ভাবলো পাত্রেরা কেন পালায়, নিজে দেখলো আয়নায় বলে আমি তো বেস্ট। তাই ভাইবা বর্ষা চৌধুরী মাঠে ঘাটে আগে পাড়ার লোক হাসে বলে তোর কারিশমা বেশ। তোর বিয়ের গল্প ভাই সবাই পড়ে ফেসবুকে লেখা। চৌধুরী তুমি একটা বেড়া, তোমার প্রেমের গল্প গুলা গুয়ে মাখা লেডা। তার ডেইলি বিয়ে দেখলে সবাই বলে বাহুবা, কিন্তু মনে মনে কই ধরা খাইলো কম হাম্বা। সন্ধ্যা বেলায় প্রেমিকরা দেয় প্রস্তাব, বর্ষা বলে ঠিক আছে কালকে রেজিস্টার। বিয়ের পরে শুরু হয় ঘরোয়া জ্বালাতন, পাত্র ভাবে পালাই কোথায় ভুলেই পন। বর্ষা চৌধুরী শুধু বিয়ে করে মারে, তার হাসির কত বোকা চোদা ফাঁসে।
পাত্রেরা দুঃখে হাহাকার বাসা বাঁধে, বর্ষার হাসিতে ভাই সবার প্রাণ কাঁদে। একদিন বর্ষা ভাবলো পাত্রেরা কেন পালায়, নিজে দেখলো আয়নায় বলে আমি তো বেস্ট। তাই ভাইবা বর্ষা চৌধুরী মাঠে ঘাটে হাগে, পাড়ার লোক হাসে বলে তোর কারিশমা বেশ। তো বিয়ের গল্প ভাই সবাই করে ফেসবুকে লেশ, বর্ষা চৌধুরী তুমি একটা পেরা, তোমার প্রেমের গল্প গুলা গুয়ে মাখালে না। তার ডেইলি বিয়ে দেখলে সবাই বলে বাহুবা, কিন্তু মনে মনে কই ধরা খাইলো কম হাম্বা।